লয়েন পেইন হচ্ছে কিনা, পেটে ব্যথা হচ্ছে কিনা, প্রস্রাবটা লাল হচ্ছে কিনা, কিংবা ঘোলাটে হচ্ছে কিনা, গন্ধ হচ্ছে কিনা। আর্লি স্টেজে আপনার বোঝা যায়। ছোট, ছোট বাচ্চা নিওনেটের সময় চাপ দিয়ে প্রস্রাব করে। সিম্পল মুখের নিউমোনিয়া হলেও গলায় শ্বাসটা ইনফেকশন, গলায় একটু আছে, বুকে একটু আছে। বাংলাদেশ প্রতিদিনের স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ অ্যান্ড হ্যাপিনেসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। দর্শক, শীত কিন্তু চলে এসেছে এবং আমাদের সবারই ঘরে আসলে কম বেশি সবার ঘরেই ছোট শিশুরা রয়েছে। এই শীতকাল এলেই অনেক অভিভাবক ভাবেন যে এই যে শীতকাল আসলে সিজনাল ফ্লু তৈরি হতে পারে, ঠান্ডা জ্বর হতে পারে। তবে এই যে ঠান্ডা জ্বর বা ঠান্ডা কাশি শিশুদের যে কিডনিতেও ইফেক্ট করতে পারে, সেটিও কিন্তু একটি বিষয় এবং এই বিষয়গুলো নিয়েই আজকে যিনি কথা বলবেন, আমাদের সঙ্গে যিনি যুক্ত রয়েছেন, তিনি আমাদের সবারই খুব পরিচিত। তিনি হচ্ছেন অধ্যাপক রঞ্জিত রায়, সাবেক চেয়ারম্যান ও ডিন, শিশু নেফ্রোলজি, বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা চলে যাব আমাদের আজকের অতিথির কাছে। কেমন আছেন? ভালো। যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে এই যে ঠান্ডা জ্বর চলে এসেছে, ঠান্ডা জ্বর লাগছে, এই যে শীতের মধ্যে শীত চলে এসেছে, এই সময়টাতে শীতকালের এই শিশুদের মধ্যে ঠান্ডা জ্বর, কাশি সহ নানা সংক্রমণ আসলে বেড়ে যায়। এই সময়টাতে শিশুদের জন্য এতটা সংবেদনশীল করে তোলে কেন শিশুদের শরীরকে? ঠান্ডা কাশি কারণ হচ্ছে কিছু উইন্টার ভাইরাস, রেসপিরেটরি ভাইরাসগুলি, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, যে ভাইরাসগুলো এডিনো অ্যান্ড আদার্স, যেগুলো শীতকালে তৎপর থাকে, এগুলি সারা বিশ্বে এরকমই থাকে। দে ক্যান বি কল্ড অ্যাজ উইন্টার ভাইরাস, তাদেরকে শীতের ভাইরাস বলা যায়। এছাড়া শীতে একটু ডাস্ট বেশি থাকে, কারণ বৃষ্টি হয় না, ডাস্ট, এবং টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হয়, সকাল বিকালে ডিফারেন্স হতে পারে। আমরা জানি 2 ডিগ্রি বেশি সেলসিয়াসের টেম্পারেচার ফ্ল্যাকচুয়েশন হলে অ্যাজমা ট্রিগার হয়। তাছাড়া পোলেন কোথাও কোথাও, এগুলো একটা ফ্যাক্টর যে শীতকালে একটুখানি সংক্রমণ বেশি হয়। অ্যালার্জিক ফ্যাক্টরগুলো শীতকালে বেশি কাজ করে, এবং আমরা জানি অধিকাংশ কিডনি অসুখই এই সাথে আপার রেসপিরেটরি বা শ্বাসনালীর সংক্রমণের সাথে একটা সম্পর্ক রয়েছে। সুতরাং, এবং যাদের অসুখ কখনো কিডনি অসুখ হয় নাই, তাদের কিছু কিছু ক্ষেত্রে এই জিনিসগুলো ট্রিগারিং ইভেন্টস হিসাবে আসতে পারে, এবং যাদের পুরনো কিডনির সমস্যা আছে তাদেরও আবার অসুখটা যে ভালো ছিল দীর্ঘদিন, একটুখানি রিল্যাপস হতে পারে। তাই এগুলো দ্রুত অল্প সময়ে অল্প চিকিৎসা, যেটা করলে ভালো থাকবে। প্রিভেন্টার যদি থাকে, না হওয়ার যে প্রতিষেধক থাকে, সেগুলি নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। যেমনটি কিছুক্ষণ আগে বলছিলাম যে শীতকাল এলেই ঠান্ডা জ্বর বেড়ে যায়, বিশেষ করে শিশুরা যারা রয়েছে। অভিভাবকরা অনেক সময় এটিকে আসলে খুব স্বাভাবিক ভেবে আসলে উপেক্ষা করে থাকে। কিন্তু এই ঠান্ডা জ্বর এর পেছনে অন্য কোনো কারণ বা অন্য কোনো ঝুঁকি থাকতে পারে কিনা? তেমন ডেফিনিট কারণ আন্ডারলাইং যেটা আপনি বলছেন, জি, আন্ডারলাইং যে অনেকগুলি কারণ আছে সেরকম কিন্তু নয়। জি। আর অনেক কিছু, অনেক বিষয়টা অনেক যে সিরিয়াস কিংবা দীর্ঘমেয়াদী, অনেক সময় সেরকমও নয়। ঠান্ডা কাশি বলতে আমরা কি বুঝি? অ্যালার্জিক রাইনাইটিস, সারা বছর নাক দিয়ে পানি পড়ে, একটু খসখস করে গলাটা, তেমন পাকা কফ নয়, জ্বরও থাকে না। এরা সারা বছরই থাকতে পারে, সিজনাল। আর যেটা বলি পেরিনিয়াল, যেটা সারা বছর থাকে। আর শীতে যেটা থাকে সিজনাল, উইন্টার সিজনে হয়। সেটা এদের টোটাল সারা বিশ্বে 15% অফ দ্য পপুলেশন ডু হ্যাভ দিস সর্ট অফ দিস এন্টিটি। তাহলে এটা থাকলে এটা একটুখানি স্টেরয়েড অয়েন্টমেন্ট, স্প্রে, নেজাল স্প্রে দিলে প্রায় সময় ভালো থাকে। এটা অ্যান্টিহিস্টামিনগুলো বইতে আছে লেখা, অনেকে দেয়, বাট এটা দিলে একটু সিডেশন হয়। সারাদিন একটুখানি ঘুম ভাব থাকে, তেমন ভালো কাজ করতে যাচ্ছে না। তাই ওইটা নিলে হয়তোবা 120 দিনের মধ্যে, 365 দিনের মধ্যে আপনি 20 দিন নেজাল স্প্রে ইউজ করেছেন, বাকি দিনগুলো আপনি ভালো ছিলেন। তাহলে তেমন জরুরি কোনো সমস্যা তো এটা নয়। কারো অ্যাজমা থাকে, শীতে অ্যাজমাটা আমরা জানি একটু বেশি হয়, তারা প্রিভেন্টার নিবেন। প্রিভেন্টারগুলো আছে যে ইনহেলড অ্যান্ড নেবুলাইজড, যে আমরা যে ইনহেলার নেবুলাইজার দেই, সেগুলোতে আপনার যতদিন 3 মাস, 6 মাস, 9 মাস যেভাবে বইতে স্টেপ ওয়াইজ স্টেপ আপ অ্যান্ড স্টেপ ডাউন লেখা আছে, ওইভাবে দিলে ম্যাক্সিমাম মানুষ, বাচ্চারা সব ভালো থাকে। তাই ওইটা দিবেন। এবং আপনার ইনফ্লুয়েঞ্জা নিউমোকক্কাসের বিরুদ্ধে, হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি, এই সমস্ত ইনফেকশনগুলো কিন্তু টিকা দিলে উচ্চমাত্রায় প্রতিষেধক হিসেবে কাজ করে। 90%, 60%, কোথাও 80% প্রোটেকশন, 2 বছর, 5 বছর। তাহলে এগুলো নিবেন। এগুলো নিলেন এবং প্রিভেন্টার দিলেন। তারপরে হতে পারে, হলে আপনি একটুখানি রিলিভিং এজেন্ট, একটু আগে বলছিলাম নাকের জন্য যে নেজাল স্টেরয়েড স্প্রে, মোমেসন, অথবা নিউট্রিশন প্রিপারেশন বাজারে পাওয়া যায়। ফ্রুটিকাসন আমরা একসময় অ্যাবামিস ইউজ করেছি প্রচুর,
যে কদিন আছে সে কদিন দিবেন। অ্যাজমা প্রিভেন্টার বলতে আমরা ইনহেলার এবং নেবুলাইজড ফর্মে যে অ্যাগেইন সেম ইনহেল কর্টিকোস্টেরয়েড, নেবুলাইজড কর্টিকোস্টেরয়েড, আইসিএইচ, এনসিএস। স্টেরয়েড বলতে কি এটা তো মুখের ওষুধ নয়, খাওয়ার ওষুধ নয়, এটা কোনো টক্সিসিটি দীর্ঘমেয়াদী কিচ্ছু নাই, না থাকার মতোই। ওই অনেকে বলে যে এটা ওটা স্টেরয়েড খাওয়া, স্টেরয়েড দিয়ে ইনহেল করলে নেবুলাইজ করলে কিছু হয় না। কেউ ভালো থাকে ৩ মাস, ৬ মাস, ৯ মাস, সাথে মন্টিলুকাস প্রিপারেশন ট্যাবলেট চুষে খায়। অনেকটা মজার, বাচ্চারা চুষতে পছন্দ করে, অনেকটা ভিটামিন সি এর মতো। তাই এই দুটো নিলে অনেকদিন ভালো থাকে। প্লাস যে টিকাগুলো বললাম একটু আগে, ওগুলো নিলে দীর্ঘমেয়াদে কত পার্সেন্ট, অ্যারাউন্ড 80-90% প্রোটেকশন, বিশাল বিষয়। ঠান্ডাই লাগে না। তাহলে পরে এগুলো এভাবে চললে ভালো থাকবেন। স্টেরয়েডের যে টক্সিসিটিগুলি সাধারণত আমরা জানি গ্রোথ ফেলিওর কিংবা আদার্স হাইপারটেনশন, এগুলো ইনহেল নেবুলাইজড ফর্মে কিচ্ছু নাই। আপনি ইনহেল নেবুলাইজড কেন দিবেন? বিকজ ওরাল দিলে সেটা গাটে যাবে, ইন্টেস্টাইনে যাবে, কিছু অ্যাবজর্ব হয়ে ব্লাডে আসবে, সেই ওর মধ্যে কিছু লাংসে আপনি পাবেন। অর্থাৎ আপনি কম ওষুধ লাংসে পাচ্ছেন, তাই অথবা নাকে পাচ্ছেন, তাই আপনার রিলিফটা কম হচ্ছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি কিছু টক্সিসিটি, সিস্টেমিক টক্সিসিটি সারা শরীরে যাওয়ার জন্য কিছুই হয়, কিছু ওটাও পেতে পারেন। সুতরাং নন টক্সিক এবং ইফেক্টিভ যদি বলি, সেটা হবে নাকে, এবং লাংসে যেটা হয় সেটা ইনহেল অথবা নেবুলাইজড ফর্মে দেওয়া। আচ্ছা, যেমনটি বলছিলেন, এবং আমি মনে করছি যে যাদের বাসায় টডলার রয়েছে বা শিশুরা রয়েছে তাদের জন্য আজকের এই আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেননা শীত এলেই শিশু এবং বয়স্করা কিন্তু একটু বেশি ঝুঁকিতে থাকে। বিশেষ করে যারা শিশুরা রয়েছে তাদের কিন্তু ঠান্ডা, জ্বর, কাশি সহ নানা ধরনের সমস্যা তৈরি হয়, এবং আমার মনে হয় যে প্রায় সকল ঘরেই একটি দুটি আসলে পাওয়া যায় এই সময়টাতে। তো আমরা জানতে চাইবো, আমরা যেমনটি জানি এবং বলছিলাম যে আপনি একজন কিডনি রোগ বিশেষজ্ঞ, তো শিশু কিডনির সঙ্গে এই যে এই সময়ের যে ঠান্ডা কাশির বা ঠান্ডা জ্বরের কোনো সম্পর্ক রয়েছে কিনা, এবং যদি থেকে থাকে তাহলে সেই বিষয়ে আমাদেরকে একটু বলবেন। কমনেস্ট কিডনি রোগ হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। মুখ ফুলে যায়, সারা বছর হতেই থাকে। ১০০ জনের মধ্যে কত হাই ফ্রিকোয়েন্সি অফ রিলাপস। তাহলে এইগুলির যে অ্যাজমার সাথে রিলেশন আছে, স্ট্রং রিলেশন আছে। ৩০-৬০% অফ দি নেফ্রোটিক সিনড্রোমের অ্যাজমার ট্রিগার্ড ইভেন্ট থাকে। তার মানে অ্যাজমা ট্রিগার্ড ইভেন্ট আপনি প্রিভেন্ট করতে চাইলে ওই যে একটু আগে বললাম ইনহেলড নেবুলাইজড কর্টিকোস্টেরয়েড এবং মন্টিলুকাস প্রিপারেশন নেবেন। এবং কাশি এরপরও হতে পারে, হলে আপনি ইমিডিয়েটলি আপনি রিলিভার ইউজ করুন। রিলিভার হচ্ছে ইনহেলড নেবুলাইজড সালবোটামল প্রিপারেশন, দেশে পাওয়া যায়। আমেরিকাতে পশ্চিম ওরা ইউজ করে, এলবুটারল ইউজ করে কেউ। এগুলো দিলে আপনার 80%-90% অফ দ্য অ্যাটাক আপনি অ্যাভয়েড হতে পারে, এখানে আপনি থেমে যেতে পারেন। অ্যাটাক নাও হতে পারে। টিকা সহ দিলে অনেকখানি প্রিভেন্টিভ প্রতিষেধক আছে। কিডনির সাথে যে সম্পর্ক আপনি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে দুরকম। একটা গলা ইনফেকশন হলে ইমিডিয়েট যেটা হয় সিনফেরেঞ্জাইটিক, অর্থাৎ ইনফেকশনের ২ থেকে ৪ দিনের মাথায় কিছু অসুখ আছে, যেমন আইজিএ নেফ্রোপ্যাথি, আইজিএনএফ ভাস্কুলাইটিস, আমরা যেটাকে হ্যানক্সুলাইন পারপুরা বলতাম, এগুলো এবং যে ইনফ্যাক্ট অল নন কমপ্লিমেন্ট মেডিকেল ডিসঅর্ডার্স, যেমন লুপাস নেফ্রাইটিস ইভেন, তারা এবং হ্যানক্সুলাইন, এইচইউএস, হিমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এই অসুখগুলির সাথে একটা কমপ্লিমেন্টের সাথে এবং এই ভাইরাল ইনফেকশনের গলায় একটা যোগাযোগ আছে। সিনফেরেঞ্জাইটিক, গ্যাস্ট্রোএন্টারাইটিক, অর্থাৎ গলায় ইনফেকশন হলে এবং ইন্টেস্টাইনাল ইনফেকশন হলে এই অসুখগুলি প্রেসিপিটেট করতে পারে, শুরু হতে পারে নতুন করে, অথবা যাদের আগে ডায়াগনোজ ছিল তাদেরও রিল্যাপস হতে পারে। সুতরাং এইটা রিল্যাপস প্রিভেন্ট করা কিছুটা আপনি যে প্রিভেন্টার ইউজ করার সাথে কিংবা রিলিভার ইউজ করার সাথে সম্পর্ক রয়েছে। এছাড়া আরেকটা ব্যাপার আছে, পোস্ট ফেরিনজাইটিক, অর্থাৎ গলা ইনফেকশনের ১ থেকে ২ সপ্তাহ পরে কিডনিতে একটা অসুখ হয়, অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস। এবং চামড়া ইনফেকশন, স্কেবিস ঘরে শীতকালে আমরা একটু গোসল কম করতে চাই, না করলে কি হয়, চামড়ায় একটা ইনফেকশন হয়, স্কেবিস, বাংলায় যেটা খোসপাস্ট্রিক এই ধরনের বলে। এটা কিন্তু ইদানিং ব্যাপক আকারে ঘরে এটা ব্যাপক সমস্যা। এটার থেকেও কিন্তু স্কিন থেকে যে কিডনিতে সংক্রমণ হয়, পোস্ট পারাডার্মা, অ্যাকিউট পোস্ট স্ট্রেপ্টোকক্কাল গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটাও কিন্তু হতে পারে। অর্থাৎ বাচ্চার মুখটা ফুলে গিয়েছে, একটু ব্লাড প্রেশার বেড়ে গিয়েছে, একটু শ্বাসকষ্ট হচ্ছে, একটুখানি প্রস্রাব কমে গিয়েছে, এরকম হলে আপনি নিকটস্থ শিশু কিডনি বিভাগ কিংবা হাসপাতাল, যে ডাক্তার যিনি যা পারেন তার কাছে যাবেন। অর্থাৎ অথবা তা না হওয়ার জন্য আপনি ওই ওষুধগুলির চিকিৎসা করেন, স্কেবিসের চিকিৎসা, পারমিথ্রিন প্রিপারেশন, এটা 2টা বার লাগালে তো চলে যায়, সব মানুষ একসাথে লাগাতে হবে। এবং ঘরের সবাই সাধারণত সংক্রমিত থাকে, সবাই একসাথে লাগাবেন, একজন লাগাবেন ভালো হবে না, আরেকজন লাগাবেন, ওভাবে কিন্তু যাবে না।
সবাই একসাথে লাগাবেন। সাধারণত সবগুলো স্কিনে এক বাসায় যারা অথবা এক কনট্যাক্ট প্লেসে স্কুলে হোক কিংবা অন্য যেকোনো খেলার মাঠে হোক, যেখানে হোক, সবাই একসাথে সংক্রমিত হয় এবং সবগুলি জামা-কাপড়, বিছানা, বালিশের কাভার, মশারি দিয়ে এগুলো থাকে। আমরা বলি যে ডেইলি গোসল করবেন, জামা-কাপড় ডেইলি ধুয়ে দিবেন। ক্লিন থাকলে এটা হবে না, কম হবে, অনেক কম হবে। আর এই যে আদার্স গুলি যে যেমন যে বললাম বিছনা, বালিশের কাভার, মশারি এগুলো সপ্তাহে একবার ধুইতে হবে। পরিষ্কার থাকলে হবে না, ইনকেস তারপরে হতে পারে। হলে আপনি পারমেথ্রিন প্রিপারেশন বাজারে লরিক্স কিংবা হচ্ছে আগে আমরা জিএসকে লট্রিক্স ইউজ করেছি। এগুলো একবার সারা শরীরে লাগালেন, ৭ দিন পর আরেকবার লাগালেন। ২ বার লাগালে তো থাকছে না। আপনি বেশি দূর যাবেন কেন? সেই কিডনি সংক্রমণ, কিডনি বিকল অত দূর যাওয়ার তো আপনার প্রয়োজন নেই। খুবই চমৎকার যেমনটি বলছিলেন। এই শীত এলে শুধু বয়স্ক না, আসলে শিশুদের মধ্যেও একটি প্রবণতা দেখা যায়, সেটি হচ্ছে পানি কম পান করার একটা প্রবণতা দেখা যায়। এই যে পানি কম পান করলে এই সময়টাতে এটার সঙ্গে কিডনির জন্য কোনো ঝুঁকিকর পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? কারেক্ট। শিশুর আসলে উইন্টারে কি হয়, আমরা পানির তেমন পিপাসা ফিল করি না। একটু আধটু ফিল করলেও আমরা অনেক সময় পানিটা এভয়েড করে যাই। এভয়েড করলাম না। তাহলে পানি পান করলে ইউরিন কম হবে। ইউরিন কম হলে কি হবে? এই মানে ইউরিন কম কেন হয়েছে? বিকজ রক্তে জলীয় অংশ বা হাইড্রেশনটা অপটিমাম নাই। রক্তের চাপও কিছু কমে গিয়েছে এবং কিডনিতে রক্ত ফ্লো কমে গিয়েছে। এই হলে ইউরিনটা কম হলো। তাহলে এর লং টার্ম ইফেক্টটা কিন্তু তেমন ভালো নয়। সাধারণত একটা মানুষ ৪ থেকে ৮ বার প্রস্রাব করে। ছোট বাচ্চাদের বিলো 2 ইয়ার্স এর একটু বেশি হয়, নিওনেটের বেশি হয়, ১৫-২০ বারও হতে পারে। সুতরাং এখানে যদি কেউ কম পানি খায়, কম প্রস্রাব করে তাহলে তার কিছু কিডনির ফাংশনিং নেফ্রন কমে যেতে পারে। সেটা ওয়াইজ হবে না। আপনি অপটিমাম পানি খাবেন। তো পানি নরমালি কত প্রস্রাব করে কতটুক ২ থেকে ৪ ml পার কেজি একটা বাচ্চা প্রস্রাব করে। একটা বড় মানুষ কত ১ থেকে ১.৫ লিটার, হাইয়েস্ট ২-২.৫ লিটার ডিপেন্ডিং আপন দ্য ওয়াটার ইনটেক। সেইভাবে যদি আপনি পানি পান নরমাল রাখতে হবে, শীতল রাখতে হবে। না হলে ওই যে কিডনিতে একটুখানি দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে। পানি পান না করলে আরেকটা অসুখ হয়, বাচ্চারা স্কুলে কমন বাথরুম আছে, যেতে চায় না অথবা ভুলে যায়, চেপে থাকে, রাস্তা লম্বা অনেকক্ষণ ধরে বসে আছে। চেপে থাকলে কি হবে? প্রস্রাবে ইনফেকশন হবে। ইনফেকশন হলে কি হবে? বারবার ইনফেকশন হলে কিন্তু কিডনি কিছুটা অসুবিধা হবে। আমরা জানি ২% কিডনি বিকল হওয়ার কারণ কিন্তু রিকারেন্ট ইউটিআই, বারবার ইউরিন ইনফেকশন হয়ে 2% কিডনি বিকল হয়। এটা ব্রিটিশ ডাটা। সুতরাং ওই পথে যাওয়া যাবে না। অর্থাৎ পানি পান স্বাভাবিক, ইউরিন আউটপুট স্বাভাবিক। একটা মানুষের ৪ থেকে ৮ বার অ্যাডিকুয়েট ইউরিন আউটপুট হচ্ছে। ১ থেকে ১.৫ লিটার একটা অ্যাডাল্ট পানি খাবে। বাচ্চারা ওরকমই ২ থেকে ৪ ml পার কেজি অ্যারাউন্ড কত ৫০০ থেকে ১,০০০, ১,৫০০ পানি পান করবে। এটাই স্বাভাবিক। এটা থাকলে আপনার অত বেশি কিডনির ঝুঁকি থাকে না। আরেকটা হয় যে অনেক সময় আমাদের গরমকালে একটু সোয়েটিং হয়। শীতে আমরা ঠিক ওভাবে সোয়েটিং হয় না। তাই আসলে পানির পিপাসা একটু কম থাকে। শীতে কম হয়, সোয়েটিং না হলে কি হলো? যে পানিগুলো জলীয় অংশ যে ঘাম হিসেবে বেরিয়ে যাচ্ছে, সেটুকু হতে বের হলো না। কিন্তু নরমাল যে শরীরের যে মেটাবলিজমের জন্য যে পানিটুকু লাগবে, সব কাজ, কিডনির ফাংশনিং শুরু করে সবকিছু, সেটা কিন্তু আপনাকে স্বাভাবিক জিনিসটাকে মেইনটেইন করে যেতে হবে। এই যে এই শীতকাল এলে আরো একটি বিষয় হয় যে শুধু শীতকাল না, আসলে মানে বছরের অন্যান্য সময়েও শিশুদের কেউ রয়েছে যে বারবার ঠান্ডা কাশি হচ্ছে, বারবার কাশি হচ্ছে, বারবার কফ জমে যাচ্ছে। এটির সঙ্গে আসলে কিডনির কি কোনো সমস্যা সম্পর্ক রয়েছে? আছে। বারবার কাশি হলে সেটা ২ রকম হয়। একটা হচ্ছে নাকের কাশি। জি। নাকের কাশি কিভাবে বুঝবো? সেটা ওই বাচ্চাগুলোর দ্রুত শ্বাস নিবে না। আচ্ছা। দ্রুত শ্বাস নিলে সেটা হবে আপনার নিউমোনিয়া অথবা অ্যাসমা। নিউমোনিয়া হলে টক্সিক ফেব্রাইল থাকবে। অ্যাসমাতে তেমন নাও থাকতে পারে, বাট দীর্ঘদিন হলে ওখানেও থাকতে পারে। আর রাতের বেলা কাশি বেশি হয়। এটা অ্যাসমা বারে হলে। নিউমোনিয়াতে হয়। নিউমোনিয়া তো এইগুলোতে এই সম্পর্ক অবশ্যই আছে। নেফ্রোটিক সিনড্রোমের বললাম ৩০ থেকে ৬০% অর্থাৎ 1/3 টু হাফ অফ দ্য নেফ্রোটিক সিনড্রোমের আছে। সিকেডি যারা দীর্ঘমেয়াদী এবং অ্যাডাল্টও, বাচ্চা ছাড়াও একই। নিউমোনিয়া ইজ ইম্পর্টেন্ট কজ অফ ডেথ। নিউমোনিয়া যে সিকেডি বাচ্চাগুলো কেন আলটিমেটলি, সব মানুষই আলটিমেটলি, ইভেন নরমাল মানুষও ৭০, ৮০, ৯০, ১০০ বছর যাদের বয়স কিংবা আন্ডার 5, কমনেস্ট কজ অফ ডেথ ইন দিস গ্লোব, সারা বিশ্বে একই রকম, সেটা হচ্ছে নিউমোনিয়া। অর্থাৎ ঠান্ডা কাশি যদি আপনি বেশি দূর গড়িয়ে গেল, শ্বাসকষ্ট হচ্ছে, বাচ্চা দুধ টেনে খেতে পারে না, নড়াচড়া করতে পারে না, নেতিয়ে পড়ছে, নীল হয়ে যাচ্ছে, অতটুকু আপনি যাবেন না। ভেরি সিভিয়ার সর্ট অফ নিউমোনিয়া, ওইখানে আপনি যাবেন না। আপনি সিম্পল নিউমোনিয়াতে থাকবেন অথবা কোথাও থাকবেন না।
প্রিভেন্টিভ একটু আগে যা বললাম, সিম্পল মুখের নিউমোনিয়া হলে গলায় শ্বাসটা ইনফেকশন, গলায় একটু আছে, বুকে একটু আছে, শ্বাসটা দ্রুত চলছে, তেমন দ্রুত নয়, 40-এর বেশি যায় না, 50-এর বেশি যায় না, 60-এর উপরে যায় না, 5 বছরের উপরে 2 মাস থেকে 1 বছর, 2 মাসের নিচে ওটাতেই থাকবেন। তাও আপনি মুখে একটা অ্যান্টিবায়োটিক দেবেন, নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন, একটা অ্যান্টিবায়োটিক যা লাগে দিবেন। আর মারাত্মক নিউমোনিয়া যাদের শ্বাস অনেক বেশি চলে তাদেরকে ইঞ্জেকশন দিতে হবে। আর যাদের যে ওই সিমটমগুলি, ডেঞ্জার সাইনগুলি বললাম, ওদের ওইটা কিন্তু হাসপাতালে যেতে হবে, নাহলে আপনার ডেথ হবে। আন্ডার 5-এর কিন্তু 25% ডেথ নিউমোনিয়া দিয়ে হয়। এবং অ্যাডাল্টও যে জেনেটিক পপুলেশনে কমনেস্ট কজ অফ ডেথ কিন্তু নিউমোনিয়া টিল ডেট। এখন অন্য কিছু নয়, ক্যান্সার, হার্ট ডিজিজ কিছু না, নিউমোনিয়া। আলটিমেটলি দিস ক্যান্সার পিপল, দি হার্টের অসুখ রোগী বলেন কিংবা ব্রেইনের অসুখ, দীর্ঘমেয়াদী যাদের অসুখ, ক্রনিক এনসিডি যত আছে, ডেথ কিন্তু নিউমোনিয়া দিয়ে হচ্ছে। হসপিটালে থাকছে, লাংসের সংক্রমণ হয়েছে, আপনি মিডিয়া রিপোর্টগুলি পড়েন, আপনারা যেগুলি লেখেন ওখানে কি লেখেন, লাংসের সংক্রমণ হয়েছে, সংক্রমণ অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না, ভালো হচ্ছে না, এগুলি তো লিখছেন কমন সিনারিও এখন, কমন সিনারিও। তাহলে বারবার হচ্ছে, আপনি বিভিন্ন ওষুধ ইউজ করতে বাধ্য হয়েছেন এবং একসময় কার্যকর ওষুধ আপনার হাতে থাকছে না। এটাই হলো ওয়ার্স্ট পসিবল টিপ অফ দ্য আইসবার্গ সিনারিও। তাহলে আপনি ওখানে যাবেন না, আপনি অল্পতে প্রতিরোধক প্রতিষেধক যা আছে এতক্ষণ যা বললাম ওগুলি সবটুকু নিয়ে ফেলবেন। আর তা তো এরপরও হতে পারে, হলে আপনি অল্পতেই ব্যবস্থা নেবেন। ডোন্ট গো ফার, দূরে চলে গেলে আপনি আপনার জিনিস বলটা, ক্যাচটা বেশি দূর নিয়ে গেলেন, আপনি ওটাতে না যাওয়াই ভালো। যেমনটি বলছিলেন, খুবই চমৎকার আলোচনা হচ্ছে। আমার মনে হয় যে আরেকটি বিষয় জানতে চাইবো, এই যে এই শীতকাল এলে ঠান্ডা লেগে যায় অনেকের, বড়রা রয়েছে, পাশাপাশি যারা শিশুরা রয়েছে তাদের একদম কমন সিনারিও সব বয়সে। তো শিশুদের ক্ষেত্রে ঠান্ডা জ্বর হলে বা কাশি হলে দেখা যায় যে অনেকেই প্রস্রাব করা বন্ধ করে দিচ্ছে বা অল্প হয়ে যাচ্ছে। এটি কি আসলে বড় কোনো সতর্কতা, আসলে অ্যালার্মিং কিনা? প্রস্রাব কমে যাওয়া অবশ্যই একটা অ্যালার্মিং বিষয়। নর্মালি একটা মানুষ, একটা বাচ্চা 2 to 4 ml, 2 থেকে 4 ml পার কেজি করে প্রস্রাব হবে। ছোট হলে, নিউনাইট হলে আপনি সব করেন 3.5 কেজি থেকে, নিউনাইটের ওজন 5 কেজি সাপোজ, ইন্টু 2 ইন্টু 24, তো যা হয় ওই 100-150 ml প্রস্রাব হতে হবে। পরিমাণে নিউনাইটগুলিতে আসলে নবজাতকের একটু বোঝার সমস্যা হয় যে ওরা বারবার ইউরিন করে, কিডনিতে কনসেন্ট্রেটিং পাওয়ার তেমন ডেভেলপ করে না বিধায় ওরা একটু বারবারে করে। সুতরাং ওদের সেখানে একটু বুঝতে অসুবিধা হয়। 2 বছরের উপরে পরিষ্কার বোঝা যায় যে একটা বাচ্চা 24 ঘন্টায় আপনার 4 থেকে 8 বার যে প্রস্রাব করলো, 4 বারও করলো না, এটাতে কিডনি বিকল হওয়ার সম্ভাবনা ঝুঁকি থাকে। এবং সুতরাং এটার একটা সম্পর্ক অবশ্যই আছে। সুতরাং আপনি অল্পতেই দেখবেন, প্রস্রাবটা না করলে একটু পানি ব্যবস্থা করবেন যাতে শরীর হাইড্রেটেড থাকে এবং অপটিমাম ইউরিন ভলিউম, অপটিমাম জলীয় অংশ বা হাইড্রেশন মেনটেন করছে। শীতকালে ইউরিন ইনফেকশন অনেক সময় আসলে ধরা পড়ে না বা লক্ষণগুলো দেখা যায় না। এই ক্ষেত্রে যারা অভিভাবক রয়েছে তারা কিভাবে বুঝবে এটি? হ্যাঁ, ওই ইউরিনের সিমটমগুলি, একটা সমস্যা কি, ইউটিআই সিমটমগুলি প্রায় সময় অবভিয়াস না, আমরা বলি অ্যাসিমটোমেটিক, অর্থাৎ সিমটমগুলি তেমন প্রমিনেন্ট নয়, এটা হতে পারে। সুতরাং আপনাকে লো থ্রেশহোল্ড থাকতে হবে, এটা বোঝার জন্য, অল্পতে বোঝার জন্য সাধারণ বুদ্ধি ওইখানে সতর্ক থাকতে হবে। সতর্কটা এমনই যে একটা বাচ্চা প্রস্রাব করতে সময় কান্না করছে কিনা, চাপ দিয়ে প্রস্রাব করছে কিনা, বারে করছে কিনা, এবং এই লয়েন পেন হচ্ছে কিনা, পেটে ব্যথা হচ্ছে কিনা, প্রস্রাবটা লাল হচ্ছে কিনা, কিংবা ঘোলাটে হচ্ছে কিনা, গন্ধ হচ্ছে কিনা, এবং এটা দেখতে হবে জ্বর আসছে কিনা। শুধু ইউরিন ইনফেকশনের জ্বর আসছে কিনা, ঠান্ডা কাশির জ্বর নয়, ইউরিন ইনফেকশনের জ্বর, এগুলি ফলো করতে হবে। সমস্যা দেয় ওরকম মনে করলে আপনি একজন ডাক্তার কাছে যাবেন, একটা ইউরিন কালচার করবেন এবং অপ্রিপেয়ার্ড চিকিৎসা নেবেন। এবার কিছু লক্ষণ সম্পর্কে আপনার কাছে জানতে চাইবো। কোন লক্ষণগুলো দেখা দিলে একজন অভিভাবকের খুব দ্রুত একজন কিডনি রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত? কিডনি রোগগুলি আসলে অনেক সময় সাইলেন্ট থাকে, আচ্ছা, এটা বোঝা যায় না, যার জন্য দেখা যাচ্ছে যে গুড অ্যামাউন্ট অফ পপুলেশন, এই দেশে 2 কোটি মানুষের কিডনি বিকল আছে বলছে, বাচ্চা শিশু সব মিলালে। সুতরাং এই যদি হয় তাহলে পরে একটা বিশাল অংশ। এই সাইলেন্ট থাকার কারণ হচ্ছে সিমটমগুলি তেমন ফ্লোরিড হয় না, অনেকখানি দূরে চলে গেলে কিডনি যে অসুখ বোঝার জন্য যে সিমটমগুলি, সেটা হচ্ছে যদি আপনি বলেন যে প্রস্রাব কম করার পাশাপাশি বাচ্চাদের মুখটা ফুলে গিয়েছে, অ্যাডাল্টও তাই, মুখটা ফুলে গিয়েছে, প্রেশারটা বেড়ে গিয়েছে এবং কিছুটা শ্বাসকষ্টের মতো মনে হচ্ছে। আরও বেশি দূর চলে গেলে সারা শরীরে পানি এসে গিয়েছে, ইউরেমিক সিমটম, নশিয়া, ভমিটিং, একটা অ্যানোরেক্সিয়া, খেতে পারছে না, গ্রোথ হচ্ছে না, এগুলি থাকে, হাইপার টেনশন হয়। তাহলে গ্রোথ ফেলিউর যদি হয়, যার কোনো বাচ্চা যদি এরকম মুখটা একটু ফোলা মনে হয়, ফোলা মনে হচ্ছে না, কিন্তু আপনার মনে যে ইউরিনের এনি মিনিমাম সিমটম থাকলে আপনি ব্লাড প্রেশারটা মাপবেন। কারণ
কিডনি যে সংক্রমণগুলি বলছিলাম যে অ্যাকিউট পোস্টস্ট্রেপ্টোকক্কাল যে অ্যান্টিবডি মেডিয়েটেড ডিজিজটা আর কিংবা ওই যে কমপ্লিমেন্ট মেডিয়েটেড ডিসঅর্ডার্স, সেগুলোতে কিন্তু হাইপারটেনশন থাকে কত 60%, 80%, কোথাও মিনিমাম 20% কোথাও কোথাও। তাহলে ব্লাড প্রেশার মাপলে উত্তর হলো বাচ্চার আবার ব্লাড প্রেশার মাপতে হয় নাকি? হ্যাঁ, মাপতে হয়, না হলে এগুলো বুঝবেন না তো। বাচ্চার ব্লাড প্রেশার সাধারণত থাকে না, যদি মোটা বাচ্চা থাকে, ওবেসিটি একটা সমস্যা এদের সাথে অনেকের থাকে। এটা এখন প্রথম কজ অফ হাইপারটেনশন, কিন্তু হাইপারটেনশন আপনি ৩ বার মেবি নিশ্চিত হয়েছেন, তাহলে ওকে কিডনির পরীক্ষা করতে হবে। ৩ বার বেজাল স্টেটে মাপতে হবে। বেজাল স্টেট মানে সে উত্তেজিত নয়, সে ভালো ঘুমিয়ে আছে, তার অন্য কোনো নাই, কোমরবিডিটি নাই যে তার উত্তেজনা না থাকলে আপনি ৩ বার ব্লাড প্রেশারটা মাপবেন। ৩ বার মেবি বেশি পেলে আপনাকে কিডনির ন্যূনতম পরীক্ষা, 80%, 90% এই সমস্ত কেসগুলি কিডনির কারণে হয়। অ্যাকিউট পোস্টস্ট্রেপ্টোকক্কাল, ক্রনিক অ্যান্ড সিনফেরিনজাইটিক, পোস্ট গ্যান্টারাইটিক অ্যান্ড পোস্ট ফেরিনজাইটিক, এই অসুখগুলি অনেক বড় লম্বা লিস্ট। এগুলো বোধহয় এখানে বলতে গেলে অনেক সময়। সুতরাং এইগুলি বোঝার আগে আপনি ব্লাড প্রেশার মাপবেন। এই থাকলে অনেক সময় গ্রোথ ফেলিওর, অনেক সময় একটু রেখাটিক চেঞ্জ, হাত পা বাঁকা হয়ে গেছে, এগুলো একটু বেশি দূর চলে গেলেন। আপনি অল্পতেই মুখটা একটু ফোলা ফোলা লাগে, চোখের পাতাগুলো সকালে ফোলা লাগে, বিকালে থাকে না। বাচ্চার মাই বলতে পারে, দেখেন এরকম ও ছিল না, সকালে ঘুম থেকে উঠলে চোখের পাতাটা ফোলা ফোলা লাগে, ওইটাও একটা ইম্পর্টেন্ট সিমটম। আরও বেশি দূর আগে গেলে হাত পা পানি এসে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, ওগুলিতে চলে গেলেন। গ্রোথ ফেলিওর কিন্তু অপটিমাম ফুড এনশিওর করার পরও যদি কারো গ্রোথ ফেলিওর হয়, তাহলে একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে সিকেডি। এগুলো কিন্তু আর্লি স্টেজে আপনার বোঝা যায়। ছোট বাচ্চা নিউনেটের সময় চাপ দিয়ে প্রস্রাব করে, স্ট্রেনিং অ্যান্ড ফ্রিকোয়েন্সি বারবার প্রস্রাব করে, যা লাল প্রস্রাব করে, এগুলো থাকলে তাহলে ওই লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকটিভ সিনড্রোম থাকলে অবস্ট্রাকটিভ এরিয়াতে একটা বড় অংশ, এটাই কিন্তু কাকুট, কনজেনিটাল অ্যামেল অফ দ্য কিডনি অ্যান্ড ইউরিনারি ট্র্যাক্ট। এই ২টা মিলে কিডনি ফেলিউরের বাচ্চাদের কত অ্যারাউন্ড 50-60% কিন্তু এই ২টা কারণ। সুতরাং ওগুলি সিমটমগুলি যে বোঝার জন্য লো থ্রেশহোল্ড, অর্থাৎ অল্পতেই এগুলি বোঝার চেষ্টা করতে হবে, এবং সামান্য পরীক্ষা নিরীক্ষা, একটা ইউরিনের কালচার, একটা আল্ট্রাসাউন্ড, একটা ক্রিয়েটিনিন, এই করলে আপনি ওইখানে উত্তর পেয়ে গেলেন। গুড অ্যান্ড আল্ট্রাসাউন্ড যদি ওগুলিতে অ্যাবনরমালিটি শো করে, আপনি ফার্দার ইনভেস্টিগেশন, ফার্দার ব্যবস্থা, অনেক কিছু কিন্তু অল্পতে ব্যবস্থা নিলে দীর্ঘমেয়াদী কিডনি বিকল যেটা হয় সেটা নাও হতে পারে। সুতরাং যতখানি মানুষের হাতে বিজ্ঞান জানা আছে, ততটুকু মানুষকে সর্বোচ্চ নিয়ে ফেলতে হবে দ্রুততম সময়ে, টু অ্যাভয়েড লং টার্ম ব্যাড কনসিকুয়েন্স। এটা পরবর্তীতে নাই করাচ্ছে আগেভাগেই ওই যেটুকু বিজ্ঞান মানুষ জানে, পৃথিবীর সারা জুড়ে একই রকম কালচার কিংবা প্র্যাকটিস, এটা আপনি নিয়ে ফেলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের আজকের আয়োজনে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকেও অনেক ধন্যবাদ তানজির, আপনাকেও ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের সকলকে। জি, দর্শক, যেমনটি বলছিলাম যে আজকের এই আলোচনা নিঃসন্দেহে আমাদের সবার জন্যই উপকারী, বিশেষ করে তাদের জন্য যাদের ঘরে একটি শিশু রয়েছে। এবং আমরা কিডনি নিয়ে অনেক কথা বলছিলাম, এবং কিডনি রোগ বিশেষজ্ঞ যিনি এতক্ষণ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন, তিনি আমাদের সবারই পরিচিত। তিনি হচ্ছেন অধ্যাপক রঞ্জিত রায়, সাবেক চেয়ারম্যান ও ডিন শিশু নেফ্রো, বাংলাদেশ মেডিকেল হাসপাতাল। আমরা চলে যাচ্ছি, বিদায় নিচ্ছি, তবে দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে থাকবেন।